মানুষ তুমি থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী শেখ সেলিম রহমান। আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে? এই যে তৃণমূল কংগ্রেসের করা মামলা শীর্ষ আদালত জানিয়ে দিল যে তারা হস্তক্ষেপ করবে না, শুধুমাত্র কেন্দ্র সরকারি কর্মচারীরাই ৪ তারিখে কাউন্টিং সুপারভাইজার হিসেবে থাকবে, জানতে চাই। দেখুন, এখন এই জায়গাটা না, বেসিক্যালি লড়াইটা এই ইলেকশন যেটা হচ্ছে 2026 পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, লড়াইটা একটু কেন্দ্র বনাম রাজ্য লড়াইয়ে চলে গেছে। তো নর্মাল কোর্সে কি হয়, রাজ্য সরকারি কর্মচারীদের উপরেও সবার ভরসা থাকবে যে নিরপেক্ষভাবে কাজ করবে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীর উপরেও সবার ভরসা থাকবে যে নিরপেক্ষভাবে কাজ করবে। কিন্তু সেন্ট্রাল ফোর্সের অ্যাক্টিভিটি বা ইলেকশন কমিশনের অ্যাক্টিভিটি দেখে এখানকার যে রাজ্য সরকার বা এখানকার যে পলিটিক্যাল পার্টি, তারা মনে করছে কেন্দ্রীয় সরকারের যেহেতু এরা কর্মচারী, এরা কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক দলকে মানে বিজেপিকে সাপোর্ট দেবে। সেই জন্য এই জায়গাটা থেকে যদি আইনত জায়গা বলেন, সুপ্রিম কোর্ট কিন্তু ঠিকই করেছে। কারণ সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা রাজ্য সরকারের কর্মচারীকে কিন্তু ডিসক্রিমিনেট করতে পারে না যে এরা নিউট্রাল নয়, এটা করা যায় না। কিন্তু এর সঙ্গে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, যেটা রাজ্য সরকার পরিষ্কার বলছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে কাজ করবে কেন্দ্রীয় সরকারের হয়ে। কেন্দ্রীয় সরকার মানে বিজেপির হয়ে, আর বিজেপি সরকারের হয়েও একটু কাজ করছে নির্বাচন কমিশন, এটা এদের বক্তব্য ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট যদি আইনত বলে, আইডিয়াল সিচুয়েশনে সুপ্রিম কোর্ট সঠিক কাজ করেছে যে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না। কিন্তু এক পক্ষের যদি আপনি অভিযোগকে মান্যতা দেন, তাহলে হয়তো কেন্দ্রীয় সুপ্রিম কোর্ট বলতে পারতো যে 50% রাজ্য সরকারের কর্মচারী থাকবে বা 50% কেন্দ্রীয় সরকারি কর্মচারী থাকবে। কিন্তু এই ক্ষেত্রে পুরো ব্যাপারটাই নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছে। লিগ্যাল পার্ট থেকে এটার মধ্যে কোনো ভুল নেই, বাট ফ্যাকচুয়াল পার্টে কিন্তু এর বিচার বিশ্লেষণ চলতে পারে। সেলিম বাবু, তাহলে কি বলা যেতে পারে যে এবারে আমরা যেভাবে দেখলাম যে ভোটে সেন্ট্রাল ফোর্স অনেক বেশি সক্রিয়, এই যে আমরা আজকেও দেখতে পাচ্ছি যে রিপোল হচ্ছে, এই যে এত তাড়াতাড়ি জরুরি ভিত্তিতে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ইলেকশন কমিশন অনেক বেশি তৎপর, সাধারণ মানুষও কিন্তু তাতে খুশি, তাই কি কোথাও গিয়ে কি আর ফাঁক ফোকর রাখতে চাইলো না ইলেকশন কমিশন? না দেখুন, ইলেকশন কমিশনের রিক্রুটমেন্ট এখন কিন্তু কেন্দ্রীয় সরকার চালাচ্ছে, যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলে ইলেকশন কমিশনারকে রিক্রুট করছে। সহজেই তার বিরুদ্ধে যে দল ফাইট করছে তাদের এই সন্দেহটা মনে আসার সম্পূর্ণ যুক্তিযুক্ত কারণ থাকতেই পারে। আমার সঙ্গে যা লড়াই হচ্ছে, ইলেকশন কমিশনকে সেই দলই রিক্রুট করছে। সবতে এই সন্দেহের ফ্যাকচুয়াল পার্টটাতে যদি আপনি বিচার করেন, সেখানে কিন্তু তৃণমূলের এই বক্তব্যটার কিন্তু মান্যতা আসছে। যেটা অনেক সময় হাইকোর্ট সুপ্রিম কোর্টে দেখা যায়, জজেদের যদি পার্সোনাল পরিচিত হয় বা কোনো আগে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে, তারা মামলা থেকে সরে যায়। তো সহজে কেন্দ্রীয় সরকারে বিজেপি গভর্নমেন্ট রিক্রুট করেছে ইলেকশন কমিশনকে, তৃণমূল বলছে না ইলেকশন কমিশনের উপর ভরসা করি না, সেইখান থেকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীও যদি ইলেকশন কমিশন নিয়ে নেয়, সেটার উপর আমাদের আরো ভরসা চলে যাচ্ছে। তো এই পুরো জায়গাটার উপরে সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনের উপর ভরসা রেখে যাচ্ছে কন্টিনিউয়াসলি, সেটা ঠিকই, কিন্তু ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে এখানকার সরকার। এটার ফ্যাকচুয়াল পার্টটা মানে এরা কিছুটা ঠিক জায়গায় রয়েছে। মানে আমি তৃণমূল সরকারের কথা বলছি। নর্মাল ক্ষেত্রে দেখা যায় কারোর ওপর কোনো সন্দেহ হলে মোরালিটি থেকে তার একখানা দায়বদ্ধতা চলে আসে প্রমাণ করার জন্য যে আমি নিরপেক্ষ থাকবো। তাতে রাজ্য সরকারের কর্মচারীদেরও তাহলে সন্দেহ করার কারণ নেই যে এরা পশ্চিমবঙ্গ সরকারের হয়ে কাজ করবে। যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা যদি বিজেপির হয়ে কাজ না করে, যদি এই বক্তব্য থাকে, তাহলে রাজ্য সরকারের কর্মচারীরাও তো তৃণমূলের হয়ে কাজ করবে না, এই বক্তব্যেরও তো মান্যতা পায়। এই জায়গাটাতে ব্যালেন্স করলেও চলতো, কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্ট তো ইলেকশন কমিশনার নয়, সেই জন্য ছেড়ে দিয়ে ইলেকশন কমিশনের উপর যে ভরসা করে এরা নিরপেক্ষতা বজায় রাখবে। কিন্তু সেলিম বাবু, এই যে আমরা দেখলাম যে মামলা করা হলো, আমি একটুখানি রুল বুকটা জানতে চাইবো যে আইন কি বলছে এক্ষেত্রে। যদি শুধুমাত্র কেন্দ্র সরকারি কর্মচারী নিয়োগ করা হয়, তাহলে সেখানে রাজ্য সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কত দূর পর্যন্ত লড়াই করতে পারে কোনো রাজনৈতিক দল? দেখুন, লড়াইটা ভারতবর্ষের সুপ্রিম কোর্টের উপরে তো আর কোনো লড়াই হয় না। সমস্ত লড়াই গিয়ে শেষ হয় সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টের হাতে 142 এর ক্ষমতা রয়েছে যে যুক্তিযুক্ত মনে করলে যে কোনো অর্ডার সুপ্রিম কোর্টে দিতে পারে। তো স্বভাবতই যদি আপনি দেখেন যে তৃণমূল লড়াইটাকে বারবার সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, কারণ সুপ্রিম কোর্ট ছাড়া এই লড়াইয়ের আর কোনো জায়গা নেই, হাইকোর্ট ঢুকবে না যেহেতু সুপ্রিম কোর্ট মামলাগুলো শুনছে। আর সুপ্রিম কোর্ট যদি
মানে যে পিটিশনার তার বিরুদ্ধে অর্ডার দিয়ে থাকে বা তার পক্ষে যদি অর্ডার না যায়, তারপরে আর কোথাও যাওয়ার মতন পরিস্থিতি তো থাকে না। এই ইলেকশন কমিশনের যে কমিশনার রিক্রুটমেন্ট, সেটাও আপনি জানেন যে সুপ্রিম কোর্টের সামনে পেন্ডিং আছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রীর মেজরিটি ভোটেই ইলেকশন কমিশনার রিক্রুট হয়ে যায়, যে আইনটা পাস হয়েছিল। সেটা কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে বিচারাধীন, কিন্তু সুপ্রিম কোর্ট এখনো সেই মামলায় শুনানি হয়নি। ওইটা হলে হয়তো যদি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী এই তিনজনের কমিটি যদি ইলেকশন কমিশনার রিক্রুট করতো, তাহলে আমার মনে হয় এই যে বারবার সন্দেহ, প্রমাণ, যে বিশ্বাস আসছে না ইলেকশন কমিশনের উপর, কারণ আমি লড়ছি বিজেপির বিরুদ্ধে, বিজেপি ইলেকশন কমিশনার রিক্রুট করছে, এই জায়গাটা যদি সুপ্রিম কোর্টের বিচারপতি 3 নম্বর ব্যক্তি হতেন এবং দুটো ভোটে যদি ইলেকশন কমিশনারকে মানে বেছে নেওয়া যেত, তাহলে কিন্তু বারবার এই সন্দেহ যে উঠছে, এখন সন্দেহটাকে মান্যতা দিচ্ছে না, সেটা একটা জায়গা, ঠিক আছে, যে সন্দেহের হয়তো কোনো বেশ নেই, অমূলক সন্দেহ, কিন্তু সবসময় তো অমূলক সন্দেহ বলে কিন্তু কিন্তু এই যে আমরা দেখতে পেলাম যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলে দেওয়া হলো যে তারা এই বিষয়টাতে হস্তক্ষেপ করবে না, এটা পুরোপুরি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। কিন্তু যখন নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত নিয়ে যখন প্রশ্ন উঠছে এরকম একটা ভোটের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন সাধারণ মানুষের বিভিন্ন মতামত সেক্ষেত্রে থাকতে পারে, তাহলে এক্ষেত্রে কি আমাদের আইনে কি এমন কোনো জায়গা নেই যে যখন নির্বাচন কমিশন এমন কোনো সিদ্ধান্ত নেয় তখন কোর্ট সেই সিদ্ধান্তকে কি কিছু বলতে পারে না? অবশ্যই বলতে পারি, অবশ্যই বলতে পারি। কোর্ট এটা বলতেই পারতো যে না, যখন রাজ্য সরকারের কর্মচারীদের না নিলে, সেন্ট্রাল গভর্নমেন্টের শুধু কর্মচারীকে নিলে রাজ্য সরকারের সন্দেহ জাগছে যে তোমরা নিউট্রাল অ্যাক্টিভিটি করছো না, তোমাদের অ্যাক্টিভিটিটা নিরপেক্ষ হয়তো থাকছে না, সন্দেহের বশেই অবশ্যই ইলেকশন কমিশনকে বলতে পারতো সুপ্রিম কোর্ট। মানে সে অধিকার আছে, আমি বলতে চাইছি, কেন বলেনি তার যুক্তি তর্ক তার অর্ডারে নিশ্চয়ই থাকবে, সুপ্রিম কোর্ট লিখবে, কিন্তু এই জায়গাটা বলার অবশ্যই জায়গা ছিল এবং জুরিসডিকশনের মধ্যে পড়ে, সুপ্রিম কোর্টের সে আইনি অধিকার আছে যে না, এতগুলো রাজ্য সরকারের কর্মচারী, এতগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী, বা ধরুন যেভাবে জুডিশিয়াল অফিসারদের দিয়ে এসআইআর বিচার হলো, জুডিশিয়াল অফিসাররা সুপারভাইজার হবে, বা আর্মি বা নেভি থেকে নিয়ে সুপারভাইজার হবে, সুপ্রিম কোর্ট যে কোনো অর্ডারই দিতে পারতো নিরপেক্ষতা বজায় রাখার জন্য। কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বক্তব্যটা খুব পরিষ্কার এবং ক্লিয়ার ইন্ডিকেশন যে ইলেকশন কমিশন যা করছে, এবং সেটা যদি সম্পূর্ণ সমস্ত সুপারভাইজার যদি সেন্ট্রাল গভর্নমেন্টেরও হয়, তাহলে আমরা ইলেকশন কমিশনের উপরই আস্থা রাখছি, ইলেকশন কমিশনই তার কাজ করে যাবে। এই সম্পূর্ণ অধিকারটা বেসিক্যালি সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে দিয়ে দিল। কিন্তু সেলিম বাবু, এই যে আমরা জানি যে একদম কিন্তু আমাদের রেজাল্ট সামনে চলে এসেছে, নির্বাচনের ফলাফল আর মাত্র মাঝখানে একটা দিন, তাহলে কি বলা যেতে পারে যে মানে এই যে তৃণমূল কংগ্রেস এই যে